মাননীয় বিরোধী দলীয় নেতার মাইকটা একটু দিবেন প্লিজ। এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মাইকটা দেন প্লিজ। একদিকে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, লোডশেডিং এর জ্বালা, অন্যদিকে বুথড়ে বিল, গ্যাসের অপ্রতুলতার কারণে মানুষ আবার তেলের দিকে দাবিত হল। তিনি এই সুযোগে গ্যাস, বিদ্যুৎ, তেল ইত্যাদির কথা বলে গেলেন। উল্টা দায় এসে গেল আমাদের উপরে। আমরা ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে থাকার পরেও আমি কোন শব্দ আজকে অসংসদীয় বলেছি আমি নিজেই বুঝতে পারছি না, কারণ আমার ভাষা জ্ঞান যতই খারাপ হোক আমি খুব সচেতন থাকি যাতে কোনো আনপার্লামেন্টারিয়ান ওয়ার্ড এখানে ইউজ না করতে হয়। আপনারা যে শপথ নিয়েছেন এটা অবৈধ শপথ, উল্টা আমাদের উপরে আরেকটা বোঝা চাপিয়ে দেওয়া হলো। সমস্ত পরিকল্পনা প্রণয়ন করে ফেলেছি, কোথায় এফএসআরও হবে, কোথায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে, কোথায় তেল ভিত্তিক হবে। আর এই সমস্ত পরিস্থিতির কারণেই দ্রব্যমূল্য হু হু করে বেড়ে যাচ্ছে এবং বেড়ে গেল। কথায় কথায় ওনারা গণভোটের গণরায়ের কথা বলেন। এই সংবিধান মেনেই কিছুদিন আগে মহামান্য রাষ্ট্রপতির যে নির্বাচন হলো, সেই নির্বাচনে এখানে সবাই মিলে ভোট দিয়েছে, মহা উৎসবে দিয়েছে এবং তার শপথ গ্রহণ হয়েছে। এই সব কিছুতেই সংবিধান ঠিক আছে। মাননীয় স্পিকার, খালি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে অবৈধভাবে শপথ নিয়েছে, এইখানে এসেই তাদের মহাগণ্ডগোল। তারা একটা আদেশের কথা বলে যে শপথ তো নেওয়া হয় নাই, আদেশ মানা হয় নাই। জি, মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আইন প্রণয়নের জন্য এখানে 3টি বিল আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আজকে এই সংসদ এমন একটি সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যেই সময় সঙ্গত কারণেই দেশে নানাবিধ সমস্যা বিরাজমান। অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, এই সংকট এবং সমস্যা তীব্র আকার ধারণ করায় মানুষের যখন দুর্ভোগ আমরা লক্ষ্য করছিলাম, তখন তৎকালীন মহামান্য রাষ্ট্রপতির সাথে আমি সরাসরি কথা বলেছিলাম এবং স্পিকারের দায়িত্বে আপনি ছিলেন, আপনার সাথে আমি কথা বলেছিলাম। মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলে ওনার বরাবরে একটা অনুরোধ জ্ঞাপন করে একটা চিঠিও দিয়েছিলাম। সেই চিঠির কপি আপনাকেও দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকেও দেওয়া হয়েছে। বলেছিলাম যে এই সংসদটা আমাদের জাতীয় সকল কর্মকাণ্ডের মূল হওয়ার যে দাবি রাখে, এই ধরনের একটা স্পর্শকাতর সময়ে সংসদের একটা বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য। আমি জানি বিধি অনুযায়ী এই অনুরোধ জানানোর কথা মাননীয় প্রধানমন্ত্রীর, তারপরেও আমরা দায়মুক্ত নই, দায়বোধের জায়গা থেকেই এই চিঠিটা ইস্যু করেছিলাম। কিন্তু আজ পর্যন্ত এর কোনো উত্তর পেলাম না। এটার কি হলো? দাবি ছিল সমাজে বিদ্যমান যে সংকট সমস্যা, বিশেষ করে বিদ্যুৎ খাতে যে অব্যবস্থাপনা, একদিকে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, লোডশেডিং এর জ্বালা, অন্যদিকে বুথড়ে বিল, এর কোনো সদুত্তর নাই। গ্যাসেরও তীব্র সংকট দেখা দিল, আবার গ্যাসের অপ্রতুলতার কারণে মানুষ আবার তেলের দিকে দাবিত হলো। এই সব নিয়ে একটা জটিল পরিস্থিতি, আর এই সমস্ত পরিস্থিতির কারণেই দ্রব্যমূল্য হু হু করে বেড়ে যাচ্ছে এবং বেড়ে গেল। দুর্ভোগের এই বিষয়গুলা নিয়ে, হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি একটা বিবৃতি দিয়েছেন, তিনি কিছু ডাটা তুলে ধরেছেন। আবার আমাদের বিরোধী দলের পক্ষ থেকে ওই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে কিছু কথা বলা হয়েছে, তারাও কিছু তথ্যভিত্তিক বক্তব্য রেখেছেন। জ্বালানি সংকটের কারণে এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন না থাকার কারণে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। কেউ 700 বলছে, কেউ 900 বলছে, কেউ 95টা বলতেছে, হোয়াট এভার মেবি। কিন্তু বোঝা যাচ্ছে যে বিপুল সংখ্যক কারখানার উপরে এর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। কারখানা বন্ধ হওয়ার মানে শুধু মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হওয়া না, লক্ষ লক্ষ শ্রমিক যারা এখানে শ্রম বিনিয়োগ করে থাকেন তারাও ক্ষতিগ্রস্ত হওয়া। এর পাশাপাশি আমরা যারা দেশের সাধারণ জনগণ, কারখানার এই প্রোডাক্টসগুলো আমরা যারা ব্যবহার করি তারাও ক্ষতিগ্রস্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিবৃতি দিয়েছেন, তিনি একটা তথ্য দিয়েছেন।
কিন্তু আমরা যখন সমাজে যাই তখন তার বাস্তবতা খুঁজে পাই না। এর আগে এখানে বিদ্যুৎ জ্বালানি সম্পর্কেও বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হয়েছে যার সাথে কোনো মিল ছিল না। স্বয়ং স্পিকারের আসন থেকেও বলা হয়েছিল তখন যে আমার এলাকায় তো বিদ্যুৎ পাই না। এটার সাথে আসলে আমরা কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। সেই কঠিন সময়ে যখন জ্বালানি নিয়ে ভয়াবহ সমস্যা দেখা দেয় তেল নিয়ে, তখন এই সংসদে একটুখানি আলোচনার ফলে একটা সমাধান বের হয়ে এসেছিল এবং সমাজ আতঙ্ক থেকে রক্ষা পেয়েছিল। আমরা এরকমই একটা সদিচ্ছা নিয়ে এই সংসদ অধিবেশনটা আহ্বান করার অনুরোধ জানিয়েছিলাম এবং আলোচনাকালে এটাও বলেছিলাম যে এটার জন্য কয়েকদিনের প্রয়োজন নাই, কয়েকটা ঘন্টার জন্য ডাকলেই হবে। কিন্তু দেখা হলো না। আজকে আমাদের সামনে এখন 3টা বিল এসেছে, সেগুলো আজকে অবশ্য আলোচনা হবে না, উত্থাপনের জন্য এসেছে, কিন্তু এর মধ্য দিয়ে তার প্রক্রিয়াটা শুরু হবে। মাননীয় স্পিকার, আমাদের এই সংসদটা আমরা সবাই বলে আসছি যে এটা গতানুগতিক কোনো সংসদ না, এটা ভিন্ন ধর্মী একটা সংসদ এবং 24-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটা সংসদ। আশা ছিল যে সংসদের সূচনা থেকেই আমরা একটা ফ্রেশ স্টার্ট করতে পারবো দেশের জন্য, জাতির জন্য। নতুন একটা সূচনা হবে, পরিবর্তনের একটা সূচনা হবে। সেই লক্ষ্যেই আমাদের সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সংসদ নির্বাচন অনুযায়ী, এর ফলাফল অনুযায়ী সংসদ আহ্বান করা হয়েছে, কিন্তু গণভোটের জন্য সংস্কার পরিষদের সেই সভাটার আহ্বান করা হলো না। এটা যখন উপেক্ষিত হলো, আমরা নোটিশ দিলাম, আলোচনা হলো 3 ঘন্টা, তারপরে বিষয়টা টকড আউট হয়ে গেল। টকড আউট মানে নো রেজাল্ট। আমরা এখানে আসলে নিজের জন্য এই বিষয়টা উত্থাপন করিনি, জাতির জন্য ছিল, যেখানে প্রায় 70% মানুষ হা ভোটে রায় দিয়েছিল এবং আমরা উভয় পক্ষ, এখন যারা সরকারি দলে আছি, বিরোধী দলে আছি, আমরা সবাই ছিলাম তখন গণভোটের পক্ষে এবং হায়ের পক্ষে। আমরা কম হোক বেশি হোক আমরা সবাই ক্যাম্পেইন করেছি। কিন্তু এইটা যখন বাস্তবায়িত হলো না, জনগণের মধ্যে একটা আতঙ্ক, একটা অনিশ্চয়তা, একটা সন্দেহ দেখা দিল। আমরা বারবার এই বিষয়টা বলে আসছি, তার কোনো প্রতিকার পেলাম না। এখানে বরঞ্চ তার বিকল্প হিসাবে বলা হলো যে সংস্কারের বিষয়টা বা সংস্কার পরিষদ গঠনের বিষয়টা যেহেতু সংবিধানে নেই, এই জন্য এটা বেআইনি, আপনারা যে শপথ নিয়েছেন এটা অবৈধ শপথ। উল্টা আমাদের উপরে আরেকটা বোঝা চাপিয়ে দেওয়া হলো। অথচ এটা জনগণের দেওয়া রায়, উভয়ে মেনেছিলাম, সেই ভিত্তিতেই এই নির্বাচন হয়েছিল এবং যে অর্ডারের মাধ্যমে নির্বাচন হয়েছে, একই অর্ডারে লেখা ছিল যে 30 দিনের ভিতরে সংসদ অধিবেশন ডাকতে হবে এবং একইভাবে সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে। উল্টা দায় এসে গেল আমাদের উপরে, আমরা ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে থাকার পরেও। মাননীয় স্পিকার, আমরা তো এখানে জনগণের জন্য কথা বলেছি, এটা কোনো দলীয় সুবিধা নেওয়ার জন্য আমরা বলি নাই। বিরোধী দল এখান থেকে লাভবান হবে এমনও কোনো সম্ভাবনা নেই। 18 কোটি মানুষের রাইটের পক্ষে ছিল আমাদের এই কথাগুলা, যে কারণে ফেসিবাগ যুগে যুগে জেকে বসেছিল এই জাতির গাড়ে। আমরা চেয়েছিলাম ওই জায়গাগুলো পরিষ্কার হোক, কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম গণভোটের রায় তো মানা হলোই না। 133টা অর্ডিন্যান্স যেটা ছিল, এখান থেকে 20টাকে ল্যাপসেস করে দেওয়া হলো, যেগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, গুম কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন কমিশন, এই বেসিক জায়গাগুলো যেগুলা ঠিক না হলে ফেসিবাদ থেকে এই দেশ এবং সমাজ মুক্তি পাবে না, সেগুলাই ল্যাপস করে দেওয়া হলো। এখন আমরা দেখছি যে সেইগুলা আস্তে আস্তে বিভিন্ন কায়দায় আপনারা এখানে, মানে আপনারা বলতে সরকারি দল এখানে নিয়ে আসছেন। আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, আজকের দিনটা হলো বৃহস্পতিবার। আমাদের কনসেনসাস অনুযায়ী এই দিনটা হচ্ছে বেসরকারি দিবস। বেসরকারি দিবসে সরকারি বিল আসে কিনা এটা আমি জানি না। আজকের দিনটা হলো বেসরকারি সদস্যদের জন্য। হ্যাঁ, বেসরকারি সদস্য বিরোধী দলেরও হতে পারেন, সরকারি দলের হতে পারেন, মন্ত্রীদের বাইরে যারা আছেন তারা সকলেই আমরা বেসরকারি সদস্য। আমরা সেই বিল আনতে পারি এবং পেন্ডিং অনেকগুলা বেসরকারি বিল আছে, সেই বিলগুলো আজকে না এনে আমি মনে করি যে এখানে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে এবং আজকে এখানে যেভাবে সরকারি বিল উত্থাপন করা হচ্ছে এটা বোধহয় কোনো ভালো নজির হবে না। হ্যাঁ, স্পিকারের জুরিসডিকশনের জায়গা থেকে যদি কিছু করার থাকে সেটা আমরা জেনে নেব, কিন্তু আমরা এটাই জানতাম যে বেসরকারি দিবসটা বেসরকারি সদস্যদের জন্য। এই সব কিছুতে আমরা দেখতে পাচ্ছি যে সংসদকে ঠেলে একতরফাভাবে এক পেশে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা
নীতিগতভাবে এই ধরনের বিলে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি না। আমরা আশঙ্কা করছি যে এর মাধ্যমে সংস্কারের যে মূল দাবি সেইটাকেই চাপা দেওয়া হবে। তা আমরা সেই চাপা দেওয়ার পক্ষে নাই। আমরা সংস্কারের মূল দাবির পক্ষে জোরালো এবং স্পষ্ট অবস্থান আমাদের। আমরা এখান থেকে সরিনি। আমাদেরকে অফিসিয়ালি নন অফিসিয়ালি এই পার্লামেন্টের ভিতরে এবং বাইরে অনেকবারই অনুরোধ করা হয়েছে যে সংবিধান সংশোধনের কমিটিতে আসেন। একটা কমিটি এখানে পাশ হয়েছে, আমাদের প্রতিবাদ ছিল, আমরা অংশগ্রহণ করি নাই, সব ঠিক আছে। ওইটা পাশ হয়েছিল সংবিধান সংশোধন কমিটি নামে। পরে আমরা যখন বললাম যে সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি হওয়ার কোনো বিধান নেই, আমরা পরে শুনলাম যে এটার আগে একটা বিশেষ শব্দ বসানো হয়েছে। সেই বিশেষটা এখানে পাশ করা হয়েছে কিনা আমি জানি না। একটা কমিটি যদি আসলে এই হাউস থেকে পাশ করানো হয় তাহলে তার প্রত্যেকটি অক্ষরও এখান থেকে পাশ করাতে হবে। সেটা তো হয় না। ওইটার পক্ষে আমরা ছিলাম না, এটা বড় কথা না। আমি বলছি যে এখানে প্রসিডিওরটাও মেনটেন করা হয়নি। মাননীয় স্পিকার, এই সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে এখন যে বিষয়টা আপনি উত্থাপনের দিকে যাচ্ছেন, আমরা যেহেতু এই আলোচনায় বৃহৎ স্বার্থে আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। এই জন্য আমরা এখন আর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি। আমরা আবার যখন উপযুক্ত তখন ইনশাল্লাহ আমরা আসব, অংশগ্রহণ করব, জনগণের পক্ষে কথা বলবো। 4টা নোটিশ আমরা জমা দিয়েছি। আমরা আশা করব সেই নোটিশগুলা জনস্বার্থে, জনদুর্ভোগ নিরসনের স্বার্থে সেই নোটিশগুলা আলোর মুখ দেখবে। এই সংসদে আলোচনার সুযোগ আমরা পাবো। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। মাননীয় বিরোধী দলের নেতা, ওয়াকআউট করার স্বাধীনতা আপনার আছে, বাট সংসদের ভিতরে সবকিছু আলোচনা করা দরকার, না হলে জাতি কি পাবে? আমি অনুরোধ করব আপনারা বসেন, আলোচনায় অংশগ্রহণ করেন। পক্ষ বিপক্ষ বিতর্ক থাকবে, বিতর্কের মধ্যে দিয়েই তো জাতি পরিচালিত হবে আপনাদের নেতৃত্বে। এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মাইকটা দেন প্লিজ। মাননীয় স্পিকার, আমরা ধৈর্য সহকারে এতক্ষণ মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনেছি। অবশ্যই এটা কোন বিধিতে বলছেন আপনিই বলতে পারবেন। বিরোধী দলীয় নেতা দাঁড়িয়েছেন সেই জন্য আপনি ফোর্স দিয়েছেন, বিধি টিধি আর জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। এটা বিরোধী দলীয় নেতার প্রেরোগেটিভ। ধন্যবাদ। সেটা আমি জানি মাননীয় স্পিকার। আবার জিজ্ঞেস করছেন যে না, এখন আন্ডার দি সান এনিথিং উনি বলে গেলেন আর কি, সবকিছু বিষয়ে। তা আমাদের এখন একটা অধিকার দাঁড়ায় এগুলোর একটু জবাব দেওয়ার, তা না হলে রেকর্ডে থাকবে না। উদ্দেশ্য ছিল প্রধানত এই আইন প্রণয়ন কর্মকাণ্ডে সহযোগিতা না করা। এই আইনগুলো পার্লামেন্টে আসুক এই দাবি প্রথম সেশন থেকে তাদেরই ছিল। আমরা সময় নিয়েছিলাম। মানবাধিকার কমিশন আইনটা ইন্টারিম গভর্নমেন্টের সময় খুব তাড়াহুড়ো করে একটু ভুল ত্রুটি রেখে এই আইনটা কমিশন করেছেন মানবাধিকার কমিশন। এবং আমরা কথা দিয়েছিলাম যে সবার সাথে আলোচনা করে দেশি বিদেশি সব স্টেক হোল্ডার, ডিপ্লোম্যাটিক মিশন, রাইটস বডিজ এবং ইউএনডিপি সহ সমাজের আমাদের যে হিউম্যান রাইটস বডিজ যেগুলো আছে আমার অর্গানাইজেশন, সবার সাথে কথা বলে সেমিনার সিম্পোজিয়াম করে তারপরে আমরা একটা সুন্দর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ম্যাচিং উইথ আওয়ার কালচার একটা আইন নিয়ে আসবো। সেটা আইনমন্ত্রী যথেষ্ট পরিশ্রম করে কয়েক মাস আমরা সবাই আলাপ আলোচনা করে একটা মানবাধিকার কমিশন আইন আজকে বিল আকারে নিয়ে এসছে। কিন্তু এই বিলের কপি যথেষ্ট আগে সবাইকে সরবরাহ করা হয়েছে। তারপরেও আজকে বিলটা শুধু উত্থাপিত হওয়ার কথা এবং কমিটিতে প্রেরণের কথা। এরপরে সময় পাওয়া যেত 2-4 দিন, তারপরে সেটা বিবেচনাতে আসতো। একই বিষয় গুম প্রতিকার এবং প্রতিরোধ, এই আইনটাও আমরা একইভাবে সবার সাথে আলাপ আলোচনা করে একটা সমৃদ্ধ শক্তিশালী আইন নিয়ে এসেছি আজকে বিল আকারে। সেটাও উত্থাপিত হওয়ার কথা, পরে কমিটিতে যাবে, আলাপ আলোচনা হবে। এইটা ওসিলা হতে পারত
যে এই কারণে আমরা এই বিলের উত্থাপনের বিরুদ্ধে আমরা ওয়াক আউট করলাম, যথেষ্ট সময় দেওয়া হয়নি। কিন্তু যে সমস্ত বিষয় এখানে বলা হলো, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতার কি কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সংসদ আহ্বান করার জন্য? নাই। তিনি আপনার সাথে কথা বলেছেন, ইনফর্মালি বলতে পারেন, আপনি স্পিকারের দায়িত্বে ছিলেন। মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন, তিনি বললেন, চিঠি দিয়েছেন, বললেন জবাব পেলেন না। যেই চিঠির দেয়ার এখতিয়ারে নাই, সেই চিঠির জবাব কিভাবে দেয়া হবে? দ্বিতীয় হলো, যে আলোচনাটা তারা এক সপ্তাহ আগে করতে চাইলেন, সেটা এক সপ্তাহ পরে করলে এমন কিছু অসুবিধা হতো না, সেটা আজকে সংসদ শুরু হয়েছে। রাষ্ট্রের অনেক নির্বাহী বিভাগের অনেক কাজ থাকে। ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শপথ গ্রহণ হয়েছে। অনেক রাষ্ট্রীয় ফাংশনস এগুলো করতে হয়েছে। তার ভিতরে তো সংসদ অধিবেশন ডাকার কোনো প্রস্তুতিই ছিল না। তারপরও রিজনেবলি এগিয়ে নিয়ে এসে আজকে এই সংসদ আহ্বান করা হয়েছে। এটা একটা বাহানা হয়। আমি থাকলে এটাও অসংসদীয় বলতো। হয়তো আমি কোন শব্দ আজকে অসংসদীয় বলেছি আমি নিজেই বুঝতে পারছি না। কারণ আমার ভাষা জ্ঞান যতই খারাপ হোক, আমি খুব সচেতন থাকি যাতে কোনো আনপার্লামেন্টারিয়ান ওয়ার্ড এখানে ইউজ না করতে হয়। তারা যখন মানে ওপেন এন্ডেড কথা বলে, যে দেশে চুরি ছিনতাই হচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? স্পেসিফিক করে বলতে বলেছিলাম, তাহলে আমি উত্তর দেব। বলেছে কোনো একজন বিরোধী দলীয় সংসদ সদস্যের উপর আক্রমণ হয়েছে, মামলা হয়েছে, উল্টা তার লোকজনকে গ্রেফতার করা হয়েছে। কোন সংসদ সদস্য, কোথায় আক্রমণ হয়েছে, কোথায় গ্রেফতার হয়েছে বললে আমি জবাব দিতে পারতাম। ওপেন এন্ডেড কথার তো কোনো জবাব হয় না। সেই জন্য আমি বলেছিলাম যে জনসভায়, বাইরে, শাহবাগে, গুলিস্তানে অনেক কথা বলা যায়, কিন্তু সংসদে বলতে গেলে সেটা স্পেসিফিক নির্ধারিতভাবে বিধি মোতাবেক বলতে হবে। যাই হোক, আমি একটা স্টেটমেন্ট দিয়েছি বললেন, আমি আজকে কোনো স্টেটমেন্ট দেইনি। এগুলো ডাটা আমাদেরকে রেডি রাখতে হয়, আমরা প্রস্তুত হয়েই আসি, এবং সেরকম ডাটা প্রশ্নের উত্তরে জবাবে, সম্পূরক প্রশ্নের উত্তরে জবাবে আমরা বলেছি, কোনো বিবৃতি দেয়নি। তিনি বললেন আমি বিবৃতি দিয়েছি, বিরোধী দলীয় নেতা। তিনি এই সুযোগে গ্যাস, বিদ্যুৎ, তেল ইত্যাদির কথা বলে গেলেন। তো এইখানে গ্যাস, তেল, বিদ্যুতের জন্য তারা গত সেশনও সময় চেয়েছিলেন, সম্ভবত তার আগের সেশনে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দল, সরকারি দল মিলে ওনাদের প্রস্তাবে একটা কমিটি করে দিয়েছিলেন, আলোচনা হয়েছে। এখানে 1 ঘন্টা ধরে আলোচনা হয়েছে, সমস্যা সমাধানের জন্য তারা সহযোগিতা করবেন বলেছেন। কিন্তু বাইরে মাঠের বক্তৃতা তো অন্য। মাঠে এখন যে সমস্ত কর্মসূচি তারা দিয়েছে, সেই বক্তব্যের সাথে, সেই কর্মসূচির সাথে ভিতরের আলাপের তো কোনো মিল নেই। সহযোগিতায় যদি করতে চান আসুন, আবারও 68 বিধিতে আলোচনা হতে পারত, 62 বিধিতে আলোচনা হতে পারত, সেই প্রস্তাব তো দিলেন না। কারণ ওয়াক আউট যে করতে হবে পরিকল্পিতভাবে, সেই জন্য আমি এখানে বলতে শুনলাম কারখানা বন্ধ হয়েছে। আপনারা নিয়ে আসেন তথ্যভিত্তিক, কোথায় কারখানা বন্ধ হয়েছে, কয়টা বন্ধ হয়েছে, গ্যাসের কারণে, বিদ্যুতের কারণে। হ্যাঁ, দেশে আমাদের মতো পৃথিবীর বিভিন্ন দেশে যারা গালফ থেকে তেল এবং গ্যাস নিয়ে আসে, সেই গালফের সরবরাহটা বিঘ্নিত হওয়ার কারণে পৃথিবীর বহু দেশে তেল গ্যাসের মূল্য ডবল হয়েছে। বাংলাদেশে তো তা হয়নি। আমরা একটা 17 বছরের অপরিকল্পিত গ্যাস সাপ্লাই নির্ভর এই বিদ্যুৎ জেনারেশন সিস্টেমের মধ্যে চলছি, যেটা কারেকশন করতে আমাদের প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সমস্ত পরিকল্পনা প্রণয়ন করে ফেলেছি। কোথায় এফএসআরও হবে, কোথায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে, কোথায় তেল ভিত্তিক হবে, জরুরি ভিত্তিতে ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখন শুরু করা হবে। সবকিছুর উদ্দেশ্য হচ্ছে দেশে যাতে কোনো রকমের সংকট না হয়, উৎপাদন কারখানা যেন বন্ধ না হয়, কোনো রকমের কোনো উৎপাদনশীলতা যাতে ব্যাহত না হয় সেজন্য, এবং তার উপর ভিত্তি করে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, সেগুলো আমাদের সবই নজরে আছে। মাননীয় স্পিকার, কথায় কথায় ওনারা গণভোটের গণরায়ের কথা বলেন। আমিও অনেকবার এই সংসদে এই বিষয়ে বক্তব্য দিয়েছি, আমরা অনেকেই দিয়েছি। তারা একটা আদেশের কথা বলে যে শপথ তো নেওয়া হয় নাই, আদেশ মানা হয় নাই।
মাননীয় স্পিকার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য 2025-এর সম্ভবত নভেম্বরের 11 বা 13 তারিখ হবে একটা আদেশ জারি করা হলো। সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। এই আদেশের কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না, কোনো রাজনৈতিক সমঝোতা ছিল না। এই আদেশটা অনেকটা মার্শাল ল অর্ডারের মতো আদেশ জারি করা হয়েছে, যে আদেশটা জারি করার রাষ্ট্রপতির কোনো এখতিয়ার ছিল না। সেই আদেশের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য 4টা প্রশ্ন দিয়ে দেওয়া হলো, তার উপরে বলা হলো গণভোট হবে। গণভোটটা আমরাই চেয়েছিলাম জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য, একটা আইনি ভিত্তি তারা দাবি করেছিলেন। আমরা বললাম জনগণের কাছে যাই, তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায় কি চায় না সেই প্রশ্নটা আমরা রাখি। গণভোট হতে পারে, আইনি ভিত্তি রচনা হবে, সার্বভৌম জনগণের ক্ষমতা হিসাবে আমরা সেই জুলাই জাতীয় সনদ যারাই সংসদে যাবে তারা বাস্তবায়ন করতে তারা বদ্ধপরিকর থাকবে। এটা ছিল আমাদের প্রস্তাব। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক সমঝোতাবিহীন দূরভিসন্ধিমূলক একটা প্রতারণা করা হয়েছে। সেটার নাম হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। গণভোট হলো, আমরাও বলেছি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণ হ্যাঁ ভোট দিন। আমরা তো আছি সেই জায়গায়, এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আমরা বললাম আসুন আমরা সংবিধান সংশোধন কমিটি করি, বিশেষ কমিটি করি, আপনারাও আসুন, আমরা সবাই মিলে কথা বলি, আপনাদের কি কি বক্তব্য আছে সেটা আমরা এখানে নেই। কিন্তু তারা সংশোধন চায় না, সংস্কার চায়। সংস্কারের জন্য তারা আবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন কয়েকজন, সবাই নিতে পারেননি। তাদের মধ্যে অনেকেই আছে যারা শপথ নেওয়ার সুযোগ হয়নি, পরবর্তীতে যারা ইলেক্টেড হয়েছে বা নমিনেটেড হয়েছে সংরক্ষিত আসনে। তখন মাননীয় স্পিকার, প্রশ্ন জাগে, কিছু লোক সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, যেটা আমরা এখনো বলি তখনও বলেছি, যার কোনো বিধান বাংলাদেশের সংবিধানে নাই। এই সংবিধান মেনেই তো সবাই নির্বাচনে গিয়েছে, এই সংবিধান অনুসারেই তো আমরা সবাই এখানে শপথ নিয়েছি, এবং এই সংবিধান অনুসারেই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই সংসদ অধিবেশন আহ্বান করেছে, প্রথম অধিবেশন, এবং এই সংসদে এসেই তিনি ভাষণ দিয়েছেন, সবাই তার উপর আলোচনা করেছেন। এই সংবিধান মেনেই কিছুদিন আগে মহামান্য রাষ্ট্রপতির যে নির্বাচন হলো, সেই নির্বাচনে এখানে সবাই মিলে ভোট দিয়েছে, মহা উৎসবে দিয়েছে, এবং তার শপথ গ্রহণ হয়েছে। এই সব কিছুতেই সংবিধান ঠিক আছে। মাননীয় স্পিকার, খালি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে অবৈধভাবে শপথ নিয়েছে, এখানে এসেই তাদের মহাগণ্ডগোল, বাকি সবই ঠিক আছে। যাই হোক, গণভোটের কথা বলে এটা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য তারা যে আহ্বান জানাচ্ছে, আমরা বলেছিলাম যদি আপনাদের কোনো প্রস্তাব থাকে সংবিধান সংশোধনীতে, সেই কমিটিতে আসুন। আজকে আবার এটা নিয়েও প্রশ্ন তুললেন তিনি, মাননীয় বিরোধী দলীয় নেতা। তিনি বললেন এখানে সংবিধান সংশোধনের বিশেষ কমিটি হয়েছে কিনা, বিশেষ শব্দটা লেখা হয়েছে কিনা পরীক্ষা করা দরকার। মাননীয় স্পিকার, আমি কিছু বললে তো বলবে যে উনি শিক্ষকতা করছেন, আজকেও বলেছেন। এখন কেউ যদি নিজেকে ছাত্র মনে করে, আমি কি করতে পারি? যাই হোক, সংবিধান সংশোধন বিশেষ কমিটি সংসদের, এটা যেমন বিশেষ কমিটি, আজকে যেটা সংশোধিত করেছেন আর একটা বিশেষ কমিটি, ওইটাও বিশেষ কমিটি। এই বিশেষ কমিটি গঠনের বিধি তো আছে 266-এ, এবং প্রত্যেকটা বিশেষ কমিটির টার্মস অফ রেফারেন্স ওখানে উল্লেখ থাকতে হবে যে জন্য এই বিশেষ কমিটি করা হলো। সেইখানে টার্মস অফ কন্ডিশন লেখা আছে জাতীয় সংসদের 266 অনুসারে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি, তার টার্মস অফ রেফারেন্স হচ্ছে সংবিধান সংশোধনের জন্য রিপোর্ট প্রণয়ন কর। এখন এগুলো বললে বলবে যে আমি মাস্টারি করছি। মাননীয় স্পিকার, আমরা আহ্বান জানাবো মাননীয় বিরোধী দলের নেতা এবং সকল বিরোধী দলের সদস্যদের, এই সংসদকে আমরা জীবন্ত রাখি, ভাইব্রেন্ট করি, সমস্ত আলাপ আলোচনা এখানেই করি, এবং সামান্য বাহানায় যেন আমরা কথায় কথায় ওয়াক আউট না করি। এতে লাভ কার হবে জানি না, কিন্তু ক্ষতি হবে ডেমোক্রেসির। তবে এটা নিশ্চিত বলতে পারি, এই সংসদকে যদি আমরা কার্যকর করতে না পারি তাহলে গণতন্ত্রের বারবার হোঁচট খাবে, এবং তারা যদি সেটা চায় তাহলে ইতিহাস তাদেরকে দায়ী করবে। আমরা এখানে বিরোধী দল, সরকারি দল সবাই মিলে সমস্ত ইস্যুতে আলাপ আলোচনা করে এখানে আইন প্রণয়ন করে
তারপর আমরা বাংলাদেশটাকে সুষ্ঠুভাবে ডেমোক্রেটিক দ্বারাই চালাতে চাই। এটাই ছিল জুলাইয়ের অভ্যুত্থানের আমাদের প্রত্যাশা, আমাদের শহীদের প্রত্যাশা। মাননীয় স্পিকার, আমি আর বিশেষ কিছু বলবো না। আজকে আইন প্রণয়ন পদ্ধতির মধ্যে উত্থাপন আছে বিলগুলো, সময় অনেক হয়ে গিয়েছে। আমার মনে হয় আমরা আইন প্রণয়ন কার্যাবলীর জন্য এগিয়ে যাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এর আগে শেষ করার আগে বিরোধী দলের সদস্যদের এবং মাননীয় বিরোধী দলে না থাকে, যদিও তারা এখানে নেই, আহ্বান জানাবো, আসুন বাংলাদেশের জনগণের সামনে আমরা এমন একটা পার্লামেন্ট উপস্থাপন করি যে পার্লামেন্টের সরকারি দল বিরোধী দল এখানেই বাহাস করবে, এখানেই আমরা তর্ক বিতর্ক করব, এখানেই আমরা সমাধান করব।